তীব্র শীতে কাঁপছে সারা দেশ। উত্তরের জনপদের 5 জেলায় এবং 1 বিভাগে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সেই সঙ্গে ঘন কুয়াশার কারণে গত কয়েকদিন ধরে দেখা নেই সূর্যের, ফলে শীতের অনুভূতি রাতের মতো দিনেও জেঁকে বসেছে। এমন অবস্থায় আজ ঢাকায় সূর্যের দেখা মিলতে পারে, তবে সেটি দুপুরের পর এবং স্বল্প সময়ের জন্য। ঘন কুয়াশার কারণে সূর্যের তাপ ঠান্ডা কমাতে তেমন কোনো প্রভাব না ফেললেও আজ আগের চেয়ে আগামীকাল ঢাকায় দিনে ও রাতে ঠান্ডার অনুভূতি কিছুটা কমার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যেতে পারে। সকালে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ঘন কুয়াশার কারণে সূর্যের আলো দৃশ্যমান হচ্ছে না, তবে গত 2 দিনের তুলনায় আজ ঢাকায় কুয়াশার পরিমাণ কম। সে অনুযায়ী দুপুর নাগাদ সূর্যের দেখা মিলতে পারে। তীব্র শীতে কাঁপছে সারা দেশ, তবে রাজধানীতে টানা শীতের প্রভাব কিছুটা কমেছে। সকালে সূর্যের আংশিক দেখা গিয়েছে। রাজধানী ঢাকার আবহাওয়া পরিস্থিতি জানাতে সরাসরি যাচ্ছি সহকর্মী আবু সাইদ অপুর কাছে। অপু, রাজধানীর শীত পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়া অধিদপ্তর কি বলেছে? আবহাওয়া পরিস্থিতি নিয়ে আমাদের জানান। শারমিন, দেখুন, আবহাওয়া দপ্তরের যে বার্তা দেয়া ছিল, আগাম বার্তা, সেই আগাম বার্তা অনুযায়ী কিন্তু যেভাবে শীত পড়ার কথা সেটি কিন্তু আসলে গতকালকে একটু শীত উকি দিয়েছে মাত্র, কারণ পৌষের একদম মানে 10 দিন পেরিয়ে গেছে, যার ফলে কিন্তু আসলে পৌষ মাসেই কিন্তু শীত সবচেয়ে বেশি অনুভূত হয়। গতকালকে কিন্তু সারা দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা 8.4 ডিগ্রি সেলসিয়াস পঞ্চগড়ের তেঁতুলিয়ায় রেকর্ড করেছিল আবহাওয়া মানে ওই দপ্তর, এবং দিনভর কিন্তু রাজধানী ঢাকা সহ বিভিন্ন এলাকায় কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকার কারণে মানে শীত অনুভূতিটা বেশি হয়েছে এবং দিনভর কিন্তু কোনো সূর্যের দেখা মেলেনি। আজকে যেটি আমরা কিছুক্ষণ আগে মানে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিকের সাথে নিজে আমি মুঠোফোনে কথা বলেছি এবং তার সাথে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, আজকে কিন্তু ঢাকায় তাপমাত্রা বিরাজ করছে 13 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন যে তাপমাত্রা বিরাজ করছে সেটি হচ্ছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 9.4 ডিগ্রি মানে সেলসিয়াস, এবং এই ধারাবাহিকতাটা আসলে অব্যাহত থাকবে। এবং আমি জানতে চেয়েছিলাম যে আসলে তাপমাত্রা কমবে কিনা, তো উনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন যে দুপুর 2টার পর থেকে আসলে তাপমাত্রা আস্তে আস্তে কিছুটা বাড়তে পারে রাজধানী ঢাকা সহ সারা দেশে। তবে যেখানে আসলে তাপমাত্রা একদম নিম্নগামী রয়েছে, অর্থাৎ পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, সেখানেও কিছুটা তাপমাত্রা উন্নত হতে পারে এবং সন্ধ্যার পরে নগরবাসীর মাঝেও কিছুটা মানে স্বস্তি ফিরে পেতে পারে এবং শীত তারা কম অনুভূত মানে করতে পারে। আর পাশাপাশি আরেকটি বিষয়ে না বললেই নয়, বিশেষ করে চরম বেকায়দায় কিন্তু পড়তে হয় প্রতি বছরই শীত মৌসুমে এই নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষজন, যাদেরকে আসলে প্রতিনিয়ত জীবনের সাথে যুদ্ধ করে আসলে চলতে হয়, যাদেরকে দিন এনে দিন মানে খেতে হয়, তাদেরকে কিন্তু আসলে বের হতে একটু কষ্ট হয়ে যায়। তো তাদের তো কষ্ট একদিকে আছে, আর অন্যদিকে শীতজনিত রোগের কারণে বিভিন্ন হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীর সংখ্যাগুলো মানে শীতজনিত রোগীর সংখ্যা বাড়ছে, যার ফলে কিন্তু আসলে মানুষ বিভিন্ন রোগ নিয়ে যাচ্ছেন, অর্থাৎ সব বয়সের মানুষই এই হাসপাতালগুলোতে ছুটে যাচ্ছেন, তাদের চিকিৎসা সেবা নিচ্ছেন এবং যারা সংশ্লিষ্ট যারা হাসপাতাল কর্তৃপক্ষ বা বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ রয়েছেন, তারা স্পষ্ট করে আসলে বলেই দিয়েছেন যে তাদের এই চাপ সামাল দিতে তার চরম হিমশিম মানে খেতে হয় প্রতি বছর এই শীত মৌসুমে। তো আসলে শারমিন, আমার কাছে আবহাওয়ার এটাই ছিল সর্বশেষ খবর। তবে একটি কথা, যে শুভ বার্তাটি দিয়েছেন আবহাওয়া দপ্তর, সেটি হলো যে সন্ধ্যার পর নাগাদ থেকে তাপমাত্রা কিছুটা উন্নতির দিকে যেতে পারে, অর্থাৎ 13 ডিগ্রি সেলসিয়াস থেকে তাপমাত্রা ছাড়িয়ে যেতে পারে বলে আমরা জানতে পেরেছি। তো এটাই ছিল শারমিন আমার কাছ থেকে আবহাওয়ার সর্বশেষ খবর। শারমিন। অপু, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী অপু আবহাওয়ার খবর জানাচ্ছিলেন। ঘন কুয়াশা আর প্রবল শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে কুড়িগ্রামের নাগেশ্বরীর জনজীবন। ঘন কুয়াশায় দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে সড়কে চলাচল করছে দূরপাল্লার বাস ও যানবাহনগুলো। বাড়ছে দুর্ঘটনার সংখ্যা। শীতের প্রকোপে বেশি বিপাকে রয়েছেন শ্রমজীবী মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগবালাই। প্রতিনিধি লতিফুর রহমান লিঙ্কনের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরেজ উচ্ছ্বাস। গেল কয়েকদিন থেকেই প্রবল শীতের কবলে উত্তরের জেলা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা। শীতে কাইল হয়ে পড়েছে জনজীবন। কেউ কেউ খড়কুটো জ্বালিয়ে চেষ্টা করছেন শীত নিবারণের। ফুটপাতে গরম কাপড়ের দোকানগুলোতে বেড়েছে নিম্ন আয়ের মানুষের ভিড়।
হিম কুয়াশায় বেশি বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ। এছাড়াও ঘন কুয়াশায় যানবাহনগুলো সড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। কুয়াশা, গাড়ি চালা যায় না, অনেক কষ্টে আছি বাচ্চা নিয়ে। বাচ্চা কাচ্চার ঠান্ডা নিবারণ করা সম্ভব হচ্ছে না। 2 দিন থেকে একটু বেশি কুয়াশা পড়েছে, যার কারণে আমরা শীত বস্ত্র মেলায় কেনাকাটা করতে আসছি। এখানে কম দামে একটু পাওয়া যায়, বেসিক্যালি আগের থেকে একটু অনেকটা ভালো। আজকে সূর্য তাপমাত্রা পড়ার পর এখন বেসিক্যালি আমার সুন্দরভাবে বেসিক্যালি করতে হচ্ছে। এদিকে শীতের প্রকোপে হাসপাতালগুলোতে বেড়েছে ডায়রিয়া সহ ঠান্ডাজনিত সর্দি, কাশি, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগীর সংখ্যা। জ্বর, সর্দি, কাশ এই জিনিসই ভর্তি আছি হাসপাতালে। বেড়াপড়া করতে পারি না, খুবই সমস্যা হয় আমার। কাশ, জ্বর, তার জন্য চেষ্টা নেবেন। পর্যাপ্ত সিট না থাকায় অনেক রোগী অবস্থান নিয়েছেন হাসপাতালের বারান্দায়। এসব রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। হাসপাতালে তিল ধরানোর জায়গা নেই, বিশেষ করে আমাদের উপরে যেগুলো রোগী ভর্তি আছে সেখানেও আমরা জায়গা সংকুলন করতে পারছি না এবং আমাদের বহির্বিভাগেও যথেষ্ট পরিমাণ ভিড় বেড়ে গেছে। উপজেলা প্রশাসন বলছে সরকারের পক্ষ থেকে যেসব কম্বল ও টাকা পেয়েছেন সেইগুলো শীতার্তদের মাঝে বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন তারা। যেহেতু শীত আমাদের একটু সময় নেওয়া হয় এখানে, সেহেতু সরকারের পক্ষ থেকে আমরা পরবর্তীতে আরও কম্বল পাবো এবং টাকা পাবো বলে আমরা আশা করছি এবং সেটা পাওয়া মাত্র আমরা দ্রুত সময়ের মধ্যে বিতরণ সম্পন্ন করব। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। তীব্র শীতে কাঁপছে সারা দেশ। বিশেষ করে উত্তরবঙ্গের জনপদে বেশিরভাগ জেলাতে তাপমাত্রা এখন 10 ডিগ্রির নিচে। দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে বইছে হিমেল হাওয়া। এখন ভোলা থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি আরিফ হোসেন লিটন। লিটন, ভোলায় শীতের দাপট কেমন দেখছেন আমাদেরকে জানান। ধন্যবাদ শারমিন। ভোলার আকাশে কিন্তু আজ সকাল থেকে এখন পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। আকাশ মেঘাচ্ছন্ন হয়ে রয়েছে, যার ফলে কিন্তু শহরের সাধারণ মানুষ সহ যে সমস্ত নিম্ন আয়ের মানুষগুলি আছে তাদের জীবনযাত্রার মান কিন্তু অনেকটা ব্যাহত রয়েছে। শহরের দিকে কিন্তু রোডঘাট ফাঁকা দেখা যাচ্ছে। তো আমি কিন্তু এখন আছি ভোলার ব্যস্ততম একটি এরিয়া, বাংলা স্কুল মোড়ে। আমি আপনাকে একটু দেখাতে চাই, এই সকাল থেকে এখানে কিন্তু একটি বাজার বসে, যেখানে অর্থাৎ যারা কাজ করে তাদের একটি বাজার বসে। বাজার পিছনে দেখি বাজার কিন্তু সুন্দর হয়েছে, কোথাও লেবারের কোনো তারা বলছেন যে বাসা বাড়িতে তাদের জন্য শীতের কারণে কিন্তু এখন আর লেবার তারা নেয় না, যার ফলে যে নিম্ন আয়ের মানুষগুলি তারা কিন্তু এক প্রকার কষ্টে জীবনযাপন করছেন। বেরিবাদেও এলাকায় কিন্তু একই অবস্থা রয়েছে। তো চায়ের দোকানগুলিতে কিন্তু কিছুটা ভিড় দেখা গেছে। তো এখানে একটি চায়ের দোকানের সামনে আমি আসি, আপনাকে একটু জানতে চাই যে কাজ আছে কিনা, কি অবস্থা এখন আপনাদের শীতে? প্রচুর শীত, কাম কাজ বন্ধ, বয়ে চা খাই দিয়েছে, রিক্সা চালাই। জি, যেমনটা বলছিলেন যে প্রচুর শীতের কারণে কিন্তু এখানে চায়ের দোকানে তারা একটু ভিড় করেছেন, কিন্তু কোনো কাজ নেই। এখানে আমার কাছে আরেকজন আছে, শীতের কারণে চায়ের দোকানে এসে চা খাওয়ার জন্য অপেক্ষা করছেন। কি অবস্থা শীতের একটু বলবেন? শীতে প্রচন্ড শীতের কারণে মানুষ বের হচ্ছে না। আমার পাশে ডেন্টাল ক্লিনিক আছে, আজ 3-4 দিন সূর্যের আলো না আসার কারণে মানুষ গাইতেছে না বাসা থেকে। একজন ডেন্টিস্ট ডাক্তার বললেন যে তাদের চেম্বারটিতেও কিন্তু শীতের কারণে কিন্তু যে রোগীর চাপ কম, যার ফলে কিন্তু এখানে চায়ের দোকানে এসে কিন্তু আড্ডা দিচ্ছে তারা। চায়ের দোকানটিতে কিন্তু মোটামুটি ভিড় দেখা গেছে। তো আমি চায়ের দোকানদারের সাথে কথা বলবো যে শীতের কারণে আপনার বেচা বিক্রি কি অবস্থা এখন? কি মোটামুটি আছে, মানুষের কাম কাজ নাই তো, অনেকদিন যাবত কাম নাই, শীত পর্যন্ত খুব বেশি। এজন্য সাধারণ মানুষ চার দোকানে এখন বর্তমানে ভিড় লাগিয়েছে, খুবই অসুবিধার মধ্যে আছে মানুষের। জি, যেমনটি বলছিলেন যে শীতের কারণে কিন্তু সেই সাধারণ মানুষ রাস্তাঘাটে বের হতে পারছে না, চায়ের দোকানে কিছুটা ভিড় রয়েছে। তবে একটি বিষয় জানিয়ে রাখি, আপনি জানেন যে উপকূলীয় এলাকা জেলা, যেহেতু এটা নদীর পাড়ে কিন্তু অনেক মানুষের বসা রয়েছে। আমি কিন্তু সকালে বেরিবাদ এলাকায় গিয়েছি, আমি বেরিবাদের উপরে কিন্তু রাস্তাঘাটে কোনো মানুষ দেখতে কিন্তু আমি পাইনি। শীতের কারণে ডুব দিয়ে তারা কিন্তু তাদের যে বেরিবাদের যে ছোটখাটো ঘরগুলি রয়েছে সেখানে রয়েছে, যার ফলে কিন্তু তারা কিন্তু অনেকটা কষ্টে রয়েছে। এখন পর্যন্ত তাদের কাছে সরকারি ভাবে বা যে কোনো ভাবে তাদের কাছে কোনো সহযোগিতা পৌঁছেনি বলে কিন্তু আমাকে এমনটা জানিয়েছিলেন। তবে জেলা প্রশাসক আমাকে যেমনটা জানিয়েছিলেন, প্রত্যেক উপজেলায় 3 লাখ টাকা করে নগদ বরাদ্দ এসেছে, সেটা দিয়ে শীতের যে আসবাবপত্র আছে তা অতি শীঘ্রই পুরো করা হবে এবং অসহায় যারা রয়েছে তাদেরকে পৌঁছে দেওয়া হবে। তো বেসরকারি ভাবে ভোলার বনাউদ্দিন সহ কিছু কিছু এলাকায় শীতের কম্বল দিতে কিন্তু
দেখা গিয়েছে। আবহাওয়া অধিদপ্তর আমাকে জানিয়েছেন যে আজ ভোলা সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.10, কিন্তু এখানে নিচে নেমে গিয়েছে। তো এই ছিল আজ সকালে ভোলা থেকে শীত নিয়ে আমার সর্বশেষ খবর। শারমিন। ধন্যবাদ লিটন। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত ঢালিউডের প্রখ্যাত চিত্রনায়িকা ও নৃত্যশিল্পী অঞ্জনা রহমানের জানাজা শনিবার বাদ জোহর এফডিসিতে অনুষ্ঠিত হবে। রাতে গণমাধ্যম কর্মীদের এই তথ্য জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর। পারিবারিক সূত্রে জানা গেছে রাতে হাসপাতাল থেকে প্রখ্যাত অভিনেত্রী মরদেহ তার বাসায় নেওয়া হবে। মিশা সওদাগর জানিয়েছেন এফডিসিতে জানাজা শেষে অভিনেত্রীর দাফনের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। এর আগে শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে বিএসএমএমইউ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জনা। জ্বর ও রক্তে ইনফেকশন জনিত কারণে গত ডিসেম্বর শুরুর দিকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে। এ পর্যন্ত 3 শতাধিক সিনেমায় অভিনয় করেছেন অঞ্জনা। ঘন কুয়াশায় দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে টানা 9 ঘন্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সকাল 8টার দিকে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত 11টার দিকে ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। ঘন কুয়াশার কারণে চ্যানেলের বিকন বাতি ও মার্কিং পয়েন্টগুলো দৃশ্যমান না হওয়ায় দুর্ঘটনার আশঙ্কায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। আর ফেরি বন্ধ থাকায় যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় থাকে। এতে যাত্রী ও চালকদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বিআইডব্লিউটিসি দৌলদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক সালাউদ্দিন জানান, দৌলদিয়া পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচলও স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে 16টি লঞ্চ চলাচল করছে। দিনাজপুরের পার্বতীপুর রেলওয়ে স্টেশন থেকে ঢাকা অভিমুখে চলাচল করে বিভিন্ন ট্রেনে কর্মরত রেল কর্মচারীদের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। পাওয়ার কার, এসি অপারেটর রুমের মতো অতি গুরুত্বপূর্ণ স্থানে টাকার বিনিময়ে বিনা টিকিটধারী যাত্রী পরিবহন করছেন দায়িত্বরতরা। এতে সংশ্লিষ্টদের পকেট ভারী হলেও রাজস্ব হারাচ্ছে সরকার। সে সাথে হুমকির মুখে পড়ছে ট্রেনের নিরাপত্তা ব্যবস্থা। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষ। প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের রহমান। দিনাজপুরের পার্বতীপুর জংশন রেলওয়ে স্টেশন হয়ে ঢাকা অভিমুখে চলাচলকারী বিভিন্ন ট্রেনের মধ্যে অন্যতম আন্তনগর, একতা ও নীলসাগর এক্সপ্রেস। নিরাপদ ভ্রমণের অন্যতম মাধ্যম রেল হওয়ায় রাতে চলাচলকারী ট্রেন দুটির যাত্রী সংখ্যাও তুলনামূলক বেশি। যাত্রীর সংখ্যা বেশি হলেও অসাধু রেল কর্মকর্তা কর্মচারীদের কারণে এ ট্রেন দুটি থেকে প্রতিনিয়ত রাজস্ব হারাচ্ছে সরকার। পার্বতীপুর থেকে ঢাকা পর্যন্ত শোভন শ্রেণীর প্রতি টিকিটের মূল্য 540 টাকা হলেও বিনা টিকেটের প্রতি যাত্রী হতে 300 থেকে 700 টাকা নিচ্ছেন পাওয়ার কার, এসি অপারেটর, ক্যাটারিং সার্ভিসের দায়িত্বপ্রাপ্ত ট্রেন সংশ্লিষ্টরা। উল্লেখিত টাকা কয়েক ভাগে বিভক্ত হয়ে পুরোটাই পকেটস্থ করছেন তারা। রেল কর্মচারীদের বিরুদ্ধে বিনা টিকেটের যাত্রী পরিবহনের অভিযোগ দীর্ঘদিনের হলেও পার্বতীপুর থেকে ঢাকা রুটে যাত্রাকালে পাওয়া যায় এর সত্যতা। টিকিট না থাকলেও এসি অপারেটর রুম, পাওয়ার কার সহ স্টোর রুমে বসে গন্তব্য যেতে দেখা যায় বেশ কিছু বিনা টিকেটের যাত্রীদের। টিকিট ছাড়া কিভাবে যাচ্ছেন প্রশ্নের জবাবে সংশ্লিষ্টদের ম্যানেজের কথা জানান তারা। আমার কাছে 300 টাকা নিয়ে পার্টি বিছা দিচ্ছে। আমি আর কি বলছি দাঁড়া যাবো, এই জন্য পার্টি বিছা দিচ্ছে। এখানে কি মানুষ ওঠার জায়গা ভাই? হ্যাঁ, যাওয়া যায় না ভাই, কিভাবে যাবো? এখানে তো মালামাল রাখার জায়গা, আপনারা এখানে কেন? হ্যাঁ, এসি অপারেটরের মতো গুরুত্বপূর্ণ স্থানে টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে মাই টিভির ক্যামেরা দেখে পালিয়ে যান দায়িত্বপ্রাপ্ত এই রেল কর্মচারী। যাত্রী সেবার মান উন্নয়নের লক্ষ্যে ট্রেনে ক্যাটারিং সার্ভিস চালু করে রেল কর্তৃপক্ষ। ক্যাটারিং সার্ভিসের মালামাল পরিবহনের জন্য স্টোর দেওয়া হলেও সেখানে তোলা হচ্ছে যাত্রী। টাকার বিনিময়ে যাত্রী পরিবহনের কারণ জানতে চাইলে কোনো সদুত্তর দিতে পারেননি এই ব্যক্তি। স্টোর রুমে লোক রাখছেন কেন? বলেন স্টোর রুমে লোক রাখার জায়গা এটা? তার লোক রাখছেন তো এখানে। কর্মচারীরা দীর্ঘদিন যাবৎ নাকের ডগায় টাকার বিনিময়ে বিনা টিকিটের যাত্রী পরিবহন করলেও কোনো ব্যবস্থা না নেয়ার কারণ জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি এ কর্মকর্তা। এটা আমার ঊর্ধ্বতন ছাড়া তো আমি সেটা আপনাকে ফোন দিতেও পারি না, বা আমার ঊর্ধ্বতন সেটা আপনাকে করতে হয়। এদিকে বিষয়টি অবগত নন উল্লেখ করে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রেলওয়ের ঊর্ধ্বতন এ কর্মকর্তা। এটা তো আমি জানি না, আপনি যেহেতু অভিযোগ করেছেন আমি এটা তদন্ত করে দেখছি এটা
যদি হয় ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। জুবার রহমান, মাই টিভি নিউজ। মামলায় যেন তার নেশা ও পেশা, মতের বিরুদ্ধে গেলেই কারণে অকারণে করে বসেন মামলা। তার মামলার অত্যাচারের থেকে বাঁচতে পারেননি আপন ভাই, সংবাদকর্মী, ইউপি সদস্য সহ শতাধিক গ্রামবাসী। তাকে নিয়ে বিপাকে রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের থিনারপাড়া গ্রামের প্রায় শতাধিক পরিবার। রংপুর থেকে মাহমুদুল হাসানের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। তার বিরুদ্ধে কথা বললেই মামলা করেন ইটভাটা ব্যবসায়ী আলমগীর বাদশা। মতের বিরুদ্ধে যাওয়ায় 2 ডজনেরও বেশি মামলা করেছেন তিনি। এমন আচরণের জন্য গ্রামে মামলাবাজ বলে খ্যাতি পেয়েছেন আলমগীর। আওয়ামী ফ্যাসিস্ট সরকারের রাজনৈতিক প্রভাব খাটিয়ে হয়রানি করেছেন সংবাদকর্মী সহ বিভিন্ন জনকে। মামলাবাজ আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা ও তার করা মামলাগুলোর সুষ্ঠু তদন্তের জন্য জেলা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী গ্রামবাসী সহ তার আপন ভাই। মানুষকে হুমকি, মানুষ ঘরে ঘুমাইতে পারে না, ছেলে মেয়েদেরকে নিয়ে ঘুমাইতে পারে না, আর অত্যাচারে। আমি চাচ্ছি সুষ্ঠু তদন্ত, মানুষ যেন নিরপেক্ষভাবে শান্তিভাবে বসবাস করতে পারে। আমি চাই, এটাই দাবি আমার প্রশাসনের কাছে। ভুক্তভোগীরা জানায়, ফ্যাসিস্ট সরকারের পতনের পরও মামলাবাজের আধিপত্যবাদী আচরণ থেকে রেহাই পাচ্ছেন না গ্রামবাসী। কোনো অভিযোগ না থাকলেও মিথ্যা মামলা করা তার নিত্যদিনের অংশ হয়ে উঠেছে। প্রায় 20টি মামলার বাদী আলমগীর, যার অধিকাংশ মামলার সাক্ষীও একই ব্যক্তি। মিথ্যা মামলায় ইতিমধ্যে শতাধিক ব্যক্তিকে ফাঁসিয়েছেন তিনি। আমার কর্ম না হলে আমার দিন পাস যায় না। আমার কি হিসাবে আমার কেস কি দিছে? আমি যেটা বলবো তুই যদি সেটা না শুনিস তো একের পর এক মামলা ফেলবো, একের পর এক মামলা ফেলবো। এত খারাপ, জঘন্য খারাপ লোক। এর জমিনের আলদে যদি হাটে জানে তাকেও আসামি করে। এর অতিষ্ঠে আমরা প্রত্যেকটা মানুষ নির্যাতিত। আমার নিজের নামে 8টা মামলা করছে। আমার কিষান গেছে, আমি জমিতে চাইছি, এই লোকগুলোকে আসামি করার কোনো দরকার আছে কত? এ বিষয়ে আলমগীর বাদশার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি। আপনি কতগুলো মামলা করছেন? যারা বলছে তাদের কাছ থেকেই নেন। ভাই, আমি আপনার কাছে শুনতে পাচ্ছি যে কতগুলো মামলা করছেন। আলমগীর বাদশার বিরুদ্ধে গ্রামবাসীর অভিযোগ বিবেচনা করছে পুলিশ। কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছে তারা। থানায় মিথ্যা তথ্য দিয়ে মামলা করার কোনো সুযোগ নেই। তার বিরুদ্ধে যে অভিযোগটি রয়েছে আমরা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করব। মিথ্যা মামলা দিয়ে কোনো ব্যক্তিকে যেন হয়রানি না করা হয়, এ বিষয়ে প্রশাসন সতর্ক থাকবে, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। ইলিয়াস কমল, মাই টিভি। এবার গ্রাম বাংলার খবর। মেহেরপুরের গাংনীতে যুবদল সভাপতি আলমগীর হোসেনকে গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় 3 জন যুবদল নেতাকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন 12 এর গাংনী ক্যাম্পের কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল্লাহ। গ্রেফতারকৃতরা হলেন গাংনী পৌরসভার 3 নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম বিপ্লব, যুবদল কর্মী মফিকুল ইসলাম, যুবদল কর্মী আলমগীর হোসেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী যে বাংলাদেশের স্বপ্ন দেখে তা হবে হিংসা, হানাহানি ও সন্ত্রাসমুক্ত। স্বপ্নের সেই বাংলার তরুণরা আল্লাহকে ভয় করবে, তার আদেশ নিষেধ মেনে চলবে, মানুষকে ভালোবাসবে, বিপদ আপদে মানুষের পাশে দাঁড়াবে। স্বপ্নের বাংলাদেশে মামা খালুর তদবির চলবে না, যার যার যোগ্যতায় চাকরি পাবে প্রার্থীরা। শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে দুর্নীতি ও শোষণমুক্ত বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে সুধীর সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ শাফি বলেছেন, ভারত বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে সকলের সতর্ক থাকতে হবে। শুক্রবার নগরীর শিরউইল এলাকায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা ও মহানগর শাখা আয়োজিত সম্মেলনে তিনি এ কথা বলেন। বিএনপির নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সহ সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল বলেছেন, যারা গণহত্যা ও গণতন্ত্র ধ্বংসের রাজনীতি করেছে তারা আজ পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এই দায় শেখ হাসিনা ও তার দোসরদের নিতে হবে, তাদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। গতকাল নরসিংদীর বেলাবো উপজেলার সল্লাবাদ ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত কর্মী সভা ও জনসংযোগকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সাবেক সভাপতি আল মেহেদি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য এস এম শৈবাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন উপস্থিত ছিলেন।
জাতীয়তাবাদী ছাত্রদলের আমরা মাগুরায় মোহাম্মদপুর সদর ইউনিয়নের আয়োজনে কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা সদরের RSKH ইনস্টিটিউশন মাঠে ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক আব্দুল হকের সভাপতিত্বে ও উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিথুন রায় চৌধুরী। অনুষ্ঠানে উপজেলা কৃষক দলের আহ্বায়ক মশিউর রহমান রিঙ্কু, সদস্য সচিব লিটন মিয়া সহ অনেকে উপস্থিত ছিলেন। নেত্রকোনার কলমাকান্দা উপজেলার বরখাপন ইউনিয়নের কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার স্থানীয় কৃষক দলের আয়োজনে বরখাপন ইউনিয়নের যাত্রাবাড়ি বাজার এলাকায় কৃষক সমাবেশ বরখাপন ইউনিয়ন কৃষক দলের সভাপতি সিরাজুল ইসলাম মানিকের সভাপতিত্বে কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সালাউদ্দিন খান মিল্কি। বিশেষ অতিথি বক্তব্য রাখেন কলমাকান্দা উপজেলা বিএনপির আহ্বায়ক MA খয়ের, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান ভূঁইয়া, জেলা কৃষক দলের মানবাধিকার সম্পাদক নুরুল আমিন সহ অন্যান্যরা। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাজীপুর সদর উপজেলার ভবানীপুর জাসন গেট এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলামের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা বিএনপি সহ কৃষি বিষয়ক সম্পাদক শরীফ সিদ্দিকী, ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ শাখার ছাত্রদলের সাবেক সদস্য সচিব রিপন আহমেদ আমির, গাজীপুর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মনির হোসেন, বিএনপি নেতা আব্দুল জলিল, উপজেলা ছাত্রদল নেতা হারুন মাহমুদ সহ অন্যান্যরা। ছাত্রদলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নবীনগর উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদলের আয়োজনে এক বর্ণাঢ্য আনন্দ র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অনন্ত হীরার সভাপতিত্বে ও উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল উদয়ের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফ উদ্দিন রাজু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক দেলার হোসেন সোহেল। ফরিদপুরের ভাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে দলটির 46তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার উপজেলা পৌর ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। ভাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সানজিদ ফেরদৌস নিশোর নেতৃত্বে শোভাযাত্রা বের করা হয়। পরে এক সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক সজল তালুকদার, ইমরান মুন্সি, কুতুব উদ্দিন শরণ, মেহেদি হাসান, তাজ আহমদ। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি সামাজিক সংগঠনের পক্ষ থেকে 1000 অসহায় দুস্থ সাধারণ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলার 7 বর্গ বাজার খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক খালেদ হোসেন মাহবুব শ্যামল। সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম মোছনের সভাপতিত্বে বিএনপি নেতা আজিজুর রহমান হেলালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহ সভাপতি শফিকুল ইসলাম সহ আরও অনেকে। শৈত্যপ্রবাহের মাঝে রাতের বেলায় নড়াইলের বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় গিয়ে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। গতকাল শীতকে উপেক্ষা করে জেলা প্রশাসক মাসিমদিয়া ফজলুল উলুম মাদ্রাসা, আউরিয়া মাদ্রাসা, সীমান্তপুর বালিকা এতিমখানা সহ কয়েকটি এতিমখানায় এতিম শিশু ও শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন। এ সময় নেজার ডেপুটি কালেক্টরেট জিসান আহমেদ, সহকারী কমিশনার সঞ্জয় ঘোষ উপস্থিত ছিলেন। প্রচণ্ড শীতে অসহায় ছিন্নমূল হতদরিদ্র মানুষের মাঝে একটু উষ্ণতা ফিরিয়ে দিতে কুষ্টিয়ায় শীতবস্ত্র বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন। গতকাল ল কলেজে প্রধান অতিথি থেকে 5 শতাধিক শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র তুলে দেন জেলা বিএনপির আহ্বায়ক কুতুব উদ্দিন আহমেদ। সংগঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমনের সভাপতিত্বে কর্মসূচিতে জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার, সদস্য কামাল উদ্দিন উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটির উপজেলার প্রশাসন বেদেপল্লী পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে। গতকাল নলছিটি উপজেলার দপদপিয়া 0 পয়েন্ট এলাকায় প্রায় অর্ধ শতাধিক বেদেপল্লী পরিবারের মাঝে কম্বল বিতরণ করেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। এ সময় নলছিটি উপজেলা ছাত্র সমন্বয়ক খালিদ সাইফুল্লাহ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
মেহেরপুরে ভ্রাম্যমাণ বইমেলার উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে এই বইমেলার উদ্বোধন করা হয়। মেহেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহ আল আমিন ধূমকেতু প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন। দেশি বিদেশি লেখকদের বিখ্যাত উপন্যাস, গল্পের বই, রম্য রচনা, ভ্রমণ কাহিনী, কবিতা, প্রবন্ধ, নাটক, সায়েন্স ফিকশন সহ সব ধরনের বই পাওয়া যাবে। পছন্দ অনুযায়ী এই মেলা থেকে বই ক্রয় করতে পারবেন ক্রেতারা। অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে যশোরে শেষ হলো 3 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল। আদ্দিন ফাউন্ডেশন আয়োজিত ও আকিজ শিল্পীগোষ্ঠীর সৌজন্যে সদর উপজেলার ফুলেরহাটে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে কানায় কানায় পূর্ণ হয় মাহফিল ময়দান। মাহফিলের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান আজহারি, আরও ছিলেন শায়েখ মাহমুদুল্লাহ। থেকে শুধু একটা ঐতিহাসিক দিন কিনা, যশোর বাড়ির জন্য একটা ঐতিহাসিক দিন কিনা, ঐতিহাসিক